সবাই বলে আমরা নাকি জীবনে শুধু একবারই বাঁচি, কিন্তু লাদাখের এই বিশালতার সামনে দাঁড়িয়ে আজ বুঝলাম কথাটা মিথ্যে। মৃত্যু আসলে কেবল একবার। আসলে আমরা বাঁচি প্রতিদিন, প্রতিটা সূর্যোদয়ে, প্রতিটা পাহাড়ের বাঁকে, প্রতিটা অজানার রাস্তার ধুলোয়, যেখানে এক বুক শ্বাস নেওয়াটাও একটা লড়াই। আর আকাশটা এতই কাছে যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যায় স্বপ্নকে। কিছু রাস্তা গন্তব্য পৌঁছানোর জন্য নয়, কিছু রাস্তা তৈরি হয় মানুষকে বদলে দেওয়ার জন্য। লাদাখ ঠিক তেমনই একটা রাস্তার নাম। এই যাত্রা ছিল না শুধুমাত্র একটা ট্যুর, এটা ছিল একদল স্বপ্নবাজ মানুষের গল্প, যারা হাজার হাজার কিলোমিটার পথ পেরিয়ে এসেছিল নিজেদেরকে নতুন করে খুঁজে পেতে। খারদুংলার বরফ, প্যাংগংয়ের নীল জল, নুব্রার মরুভূমি আর হিমালয়ের সেই অন্তহীন নীরবতা, সবকিছু মিলিয়ে তৈরি হয়েছিল এমন একটা মুহূর্ত যেগুলো কোনো ক্যামেরা পুরোপুরি ধরে রাখতে পারে না, শুধু আত্মায় অনুভব করা যায়। কথায় আছে, কিছু রাস্তা কখনো শেষ হয় না, সেগুলো থেকে যায় হৃদয়ে ভাজে স্মৃতির পাতায়, আর আবার ফিরে আসার অদম্য ইচ্ছেতে। আর আজ শুরু হচ্ছে সেই গল্পের প্রথম অধ্যায়, কলকাতার ব্যস্ত শহর থেকে কার্গিলের পাহাড়ি নিস্তব্ধতা পর্যন্ত। থাকছে আমাদের কাটানো প্রতিটা মুহূর্ত, প্রতিটা চ্যালেঞ্জ, আর আমাদের সম্পূর্ণ প্ল্যানিং, যা দেখে তোমরাও তোমাদের স্বপ্নের লাদাখের ট্রিপ খুব সহজেই প্ল্যান করতে পারবে। আমি দীপ, আর তোমরা দেখছো চাঁদের পাহাড়। স্বাগত আমাদের লাদাখ অভিযানে, এমন একটা যাত্রা যা শেষ হয়েও শেষ হয় না। Welcome to Ladakh! দোসরা জুন 2026, মেঘের চাদর ফুঁড়ে যখন আমাদের প্লেনটা শ্রীনগর এয়ারপোর্টের দিকে নামতে শুরু করলো, তখন বুকের ভেতরে একটা অদ্ভুত ধুকপুকানি। শুধু এই বিশাল পাহাড়গুলোর জন্য নয়, বরং সামনে যে 12টা দিনের একটা মহাকাব্যিক যাত্রা অপেক্ষা করে আছে তার জন্য। লাদাখের এই ম্যাজিক্যাল রাস্তায় পা রাখার স্বপ্ন তো আমরা সবাই দেখি, কিন্তু গল্পের শুরুতেই মাথায় একটা প্রশ্নই ঘোরে, যাবে কিভাবে আর খরচই বা কত? যদি সময় বাঁচাতে চাও তাহলে কলকাতা বা দিল্লি থেকে সরাসরি লে বা শ্রীনগরের ফ্লাইটে আগে থেকে টিকিট বুক করা থাকলে খরচ পড়বে 8 থেকে 15,000 টাকার আশেপাশে। আর যারা একটু বাজেট ট্রিপের মধ্যে সত্যিকারের রোড ট্রিপের স্বাদ নিতে চাও, তাদের জন্য সেরা রুটটা হলো ট্রেনে জাম্বু তাওয়াই। স্লিপারে 800 থেকে 900 কিংবা 3 এসিতে 2000 থেকে 2500 টাকার মধ্যেই জম্বু পৌঁছে সেখান থেকে 800 কিংবা 1200 টাকার মধ্যে শেয়ার ক্যাব কিংবা বাস ধরে সরাসরি চলে আসো শ্রীনগর। আমি ফ্লাইটে করে শ্রীনগরে পৌঁছেছি, আর আমাদের পুরো গ্রুপটা আসছে ট্রেনে করে। তোমরা ভাবতেই পারো আমি কেন ফ্লাইটে আর ওরা কেন ট্রেনে? আসলে চাঁদের পাহাড় আর ট্রাভেল বাডিসের এই যৌথ উদ্যোগে লাদাখ অভিযান, এই পুরো অ্যারেঞ্জমেন্ট এবং লজিস্টিক্স আগে থেকেই ঠিকঠাক গুছিয়ে রাখার জন্যই আমার একটু আগে চলে আসা। কারণ এতগুলো মানুষ যখন আমাদের উপর ভরসা করে একটা স্বপ্ন নিয়ে পথে নেমেছে, তখন তাদের এক্সপিরিয়েন্সে যাতে কোনো খুঁত না থাকে সেটা দেখাই আমার আর ট্রাভেল বাডিস টিমের প্রথম কাজ। তো এয়ারপোর্টে পৌঁছেই কিন্তু একটা ক্যাব কিন্তু আমার জন্য অলরেডি ওখানে ছিল। আমি কিন্তু ওখান থেকে এখন বেরিয়ে পড়েছি, আর এই হচ্ছে দেখতে পাচ্ছ যে ক্যাবটা, আর এটাতে করেই কিন্তু আমি যাচ্ছি আমার যে হোটেলে, যেখানে কিনা আজকের দিনটা আমি কাটাবো, এবং বাকিরাও কিন্তু আসছে। আমি আগে চলে এসেছি একটুখানি।
অনেকেই লাদাখ যাওয়ার জন্য সরাসরি লেতে ফ্লাইট নাও, কিন্তু আমাদের যাত্রা শুরু হচ্ছে শ্রীনগর থেকে। কিন্তু প্রশ্নটা হলো কেন? প্রথমত আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়া। সরাসরি বেশি উচ্চতায় গেলে হাই অল্টিটিউডের সিকনেসের একটা ঝুঁকি থাকে, কিন্তু শ্রীনগর থেকে কার্গিল হয়ে ধীরে ধীরে উচ্চতা বাড়ালে শরীর মানিয়ে নেওয়ার অবস্থায় চলে আসে। আর দ্বিতীয়ত, এই শ্রীনগর থেকে লের রাস্তাটা এতটাই সুন্দর যে এটা মিস করা মানে লাদাখ ট্রিপের অর্ধেক মজাটাই মাটি। তো আমাদের বাকি যত মেম্বাররা আছে তারা কিন্তু অলরেডি স্টেশনে চলে এসছে। তো আমি যাচ্ছি এখন তাদেরকে পিক আপ করে নিতে। সারাদিন গাড়িতে করে ঘুরছি। তো চলো তাড়াতাড়ি করে স্টেশনে পৌঁছানো যাক, এবং কারা কারা এই ট্রিপে আমার সঙ্গে আছেন সবাইকে তোমাদের সাথে আলাপ করানো যাবে। এখন বিকেল 5টা বাজতে চলল। আমি সোজা রওনা দিচ্ছি শ্রীনগর রেলওয়ে স্টেশনের দিকে। আমি অপেক্ষা করছি আমাদের সেই স্বপ্নবাস দলটার জন্য, যারা অনেকগুলো আশা নিয়ে এই জার্নির অংশ হতে এসেছে। সত্যি বলছি, এই এক্সপিরিয়েন্সটা এখন একদম অন্য লেভেলের। গত কয়েক মাস ধরে ফোন প্ল্যানিং, হোয়াটসঅ্যাপ গ্রুপে হাজারটা মেসেজ, রুট ম্যাপ নিয়ে আলোচনা, আর আজ ফাইনালি সেই মানুষগুলোর সাথে সামনাসামনি দেখা হতে চলেছে, যারা চাঁদের পাহাড় আর ট্রাভেল বাডিসের উপর বিশ্বাস রেখে এত দূর ছুটে এসেছে। তো আমি আর এই দাদা কিন্তু এখন যাচ্ছি পিক আপ করতে। সবাই কিন্তু চলে এসেছে স্টেশনে। আর এই দেখো, দেখতে পাচ্ছ আমরা কিন্তু পৌঁছে গেছি এই স্টেশন। আর এখন আমি আর দাদা যাচ্ছি, কারণ কি সবাই এখানে পৌঁছে গেছে। তো চলো তাড়াতাড়ি করে যাই, দেন এখান থেকে পিক আপ করে সোজা হোটেল। আজকের দিনটা একটুখানি রিল্যাক্সড আমরা কাটাবো। ট্যুর অর্গানাইজ করার সবথেকে সুন্দর মুহূর্ত কোনটা জানো? এই প্রথম দেখা হওয়া মুহূর্তটা। একদল সম্পূর্ণ অচেনা মানুষ, কিন্তু লাদাখের এই দুর্গম আর পাগল করা রাস্তায় আগামী 12 দিনের জন্য আমরা কেউ আর অচেনা থাকব না। আমরা হয়ে উঠব একটা পরিবার। তো ফাইনালি তনুস্মিতাকে এখানে আমরা কিন্তু পেয়ে গেছি। আর সবাই যারা ট্রিপে এসছেন তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। চলো সবার সাথে এক এক করে আলাপ করে নেওয়া যাক। এই হলো আমাদের যে গ্রুপ। একদম পারফেক্ট। তোমাদের কোনো অসুবিধা হয়নি তো? স্টেশনে চেনা কোলাহল আর প্রথম দেখার সেই বাঁধ ভাঙা উচ্ছ্বাসটুকুকে সঙ্গে নিয়ে আমাদের কনভয় এবার এগিয়ে চলল শ্রীনগরের শহরের বুক ছিঁড়ে। গন্তব্য আমাদের আজকের রাতের ঠিকানা। ঘড়ির কাঁটা বলছে বিকেলের এই ব্যস্ত ট্রাফিকের কারণে পথটুকু পেরোতে সময় লাগবে প্রায় মিনিট 50। তো জাস্ট কিন্তু আমরা হোটেলে এসে পৌঁছালাম স্টেশন থেকে। আর এই গাড়ি থেকে এখন সমস্ত জিনিসপত্র নামছে, আর এখানে সবাই এখন বসে আছে। এই হচ্ছে হোটেল। সবার চোখে মুখে লম্বা জার্নির ক্লান্তি আছে ঠিকই, কিন্তু লাদাখের মাটিতে পা রাখার যে রোমাঞ্চ, তার কাছে এই ক্লান্তি একেবারেই তুচ্ছ। এখন শুধু একটু বিশ্রাম, জমিয়ে কাশ্মীরি কাওয়া খাওয়া, আর আগামীকালের জন্য সেই এপিক জার্নির জন্য প্রস্তুত হওয়া। তো চলো তোমাদেরকে একবার রুমটা একবার দেখিয়ে দিই কোথায় আমি আছি। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ রুম। এখানে ঢুকেই দেখতে পাচ্ছ এখানে তোমরা কিছু রাখতে পারছো। তার সাথে দেখতে পাচ্ছ এখানে কিন্তু চা, কফি এবং কমপ্লিমেন্টারি জলের বোতল, সেটা এখানে একটা বড় মিরর দেওয়া আছে। একটা দেখতে পাচ্ছ টিভি, এখানে এসি আছে। আর এই হচ্ছে কিন্তু একটা বড় সাইজের বেড। আর এটাই কিন্তু মোটামুটি কিন্তু দেখতে যেটা পাচ্ছ যে রুম। তো রুমের কন্ডিশন কিন্তু বেশ ভালো, এবং একটা প্রপার জায়গাতে খুব সুন্দর রুমের ব্যবস্থাপনা, এবং যে ঘরের যে সাইজটা সেটাও কিন্তু বেশ ভালো, দেখতেই পাচ্ছ তোমরা। তো মোটামুটি এই। আর চলো কিছুক্ষণ পর তো সবার সাথে আলাপ হবে। তো চলো আগে একটুখানি ফ্রেশ হয়ে নিই, অ্যান্ড দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে কিছুক্ষণ পরে। ওকে। আজকের রাতটা শ্রীনগরের শান্ত পরিবেশে কাটবে, কিন্তু কালকে সকালে আমাদের চাকা যখন কার্গিলের দিকে ঘুরবে, তখন শুধু রাস্তার বাঁক নয়, বদলে যাবে পুরো পৃথিবীর রূপ। আমাদের লাদাখ অভিযানের আসল পরীক্ষা শুরু হচ্ছে কাল থেকে। লম্বা একটা জার্নির পর মানুষের সবথেকে বেশি কি প্রয়োজন হয়? একটু রিল্যাক্সেশন আর দারুণ কিছু খাবার। ফ্রেশ হয়ে ডাইনিং রুমে ঢুকতেই দেখি আমাদের জন্য এলাহি ডিনার একদম রেডি। তো রাতের খাওয়া দাওয়া এবার পর্ব। অনেকক্ষণ ধরেই বেশ আড্ডা মারলাম সবার সাথে। এবার চলো দেখিয়ে দিচ্ছি খাওয়া দাওয়াতে আজকে কী আছে। তো চলো দেখিনি খাওয়া দাওয়াতে আজকে কী আছে। আলু পোস্ত আমি দেখতে পাচ্ছি, পাশে ডাল, এখানে হচ্ছে ভাত, তার সাথে
এটা কি আছে এটা? মাছের কারি, এটা হচ্ছে মাছের কারি, এটা হচ্ছে আলু পটল, এটা হচ্ছে আলু পটল ডাল, আর এর সাথে যারা চিকেন প্রেফার করবে, আচ্ছা আর চাটনিও আছে এর সাথে, আর চিকেন এখানে আছে। আর মোটামুটি কিন্তু সবাই এখানে বসে পড়েছে, কয়েকজন আমরা পরের দিকে খাবো, এখন নয়, আগে সবাই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিক এবং তারপরে আমরা বসবো। অনেকেই ভাবে পাহাড়ের ট্যুর মানেই হয়তো রোজ শুধু ম্যাগি আর মোমো খেয়ে দিন কাটানো, কিন্তু আমাদের এই ট্যুরে সেই কনসেপ্টটাই পুরো বদলে দেওয়া হয়েছে। আজকের মেনুটা দেখো, গরম ধোঁয়া ওঠা ভাত, সাথে দারুণ স্বাদের চিকেন, ফিশ, একদম ফ্রেশ পনির আর রকমারি ভেজ আইটেম, আর স্বাদ জাস্ট অসাধারণ। খাওয়া দাওয়ার টেস্ট কেমন সবার? ভালো? টেস্টটা বেশ ভালোই বেশ বাঙালি খাবার আমরা ভালো লাগলো, পোস্তটাও ভালো করেছে। বাহ, তোর কেমন লাগছে খাওয়া দাওয়া? পটল আলু বেশি দিয়ে দিচ্ছে। আলু পোস্ত, আলু পোস্তটা বাহ, তো মোটামুটি বুঝতেই পারছো বাঙালির পুরো যে একদম যা খাবার দাবার আছে সবই কিন্তু এখানে অ্যারেঞ্জ করা হয়েছে এবং বেশ খাওয়া দাওয়ার ভালো টেস্ট। আমি আরও কয়েকজনের থেকে কথা বলে জানছি। খাওয়া দাওয়া কেমন লাগছে? দুর্ধর্ষ লাগছে। এক্সপেক্টই করিনি যে শ্রীনগরে এসে এরকম ডাল ভাত পোস্ত পটল মাছ টু মাছ। অ্যাকচুয়ালি আর আপনাদের কেমন লাগছে? খুব ভালো। তো ভীষণই ভালো লাগে। দাঁড়া, আমি এদিকে সাইড চলে আসছি। শুধু তোমাদের কষ্টটা আমাদের না না, কষ্ট কিচ্ছু নেই। তাই কষ্টটা বড্ড কষ্ট হচ্ছে। না না, কষ্ট কি আছে? তো এবার কিন্তু মোটামুটি আমরা এবার খাওয়া দাওয়া করে নিলেই কিন্তু আজকের দিনটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো এখানে তো খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু অসাধারণ। আমি এখন ডাল, তার সঙ্গে আমি এখানে পেয়ে গেছি পোস্ত, আলু পটলের তরকারি, তার সাথে চিকেন আছে, যারা মাছ খেতে প্রেফার করে মাছ আছে, যারা পনির চাইছে তারা পনির পেয়ে যাচ্ছে। তো খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু খুব অসাধারণ। আমার সাথে দেখতে পাচ্ছ জয় পাশে বসে আছে, তার পাশে তনুষ্মিতা। তো আমরা এখন লাস্ট ব্যাচ, আমরা খাওয়া দাওয়া করে নিই, জাস্ট তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, কারণ কালকে সকালবেলা উঠে আবার আমাদেরকে অনেক দূর যেতে হবে। তো তাড়াতাড়ি করে চলো খাওয়া দাওয়াগুলোকে শেষ করে নিই। খাওয়া দাওয়ার টেস্ট অনবদ্য ছিল, এক কথায় ফাটাফাটি। ডে ওয়ানের এই ডিনারটার শুধু যে স্বাদ অসাধারণ ছিল তা কিন্তু নয়, এটা ছিল আমাদের নতুন পরিবারের প্রথম একসাথে বসে খাওয়া। ওই যে কথায় বলে না, ভালো খাবার আর সুন্দর একটা আড্ডা অচেনা মানুষকেও খুব তাড়াতাড়ি একে অপরের কাছে এনে দেয়। আজ রাতের এই ডাইনিং টেবিলটাই যেন সব থেকে বড় প্রমাণ তার। পেট তো ভরল, মনও ভরল, এবার চাই একটা নিশ্চিন্ত ঘুম, কারণ কাল সকালে সূর্য ওঠার সাথে সাথেই শুরু হবে আসল পরীক্ষা। আমরা শ্রীনগর ছাড়ব আর রওনা দেব সেই ঐতিহাসিক কার্গিলের দিকে। শুভরাত্রি, দেখা হচ্ছে কাল সকালের নতুন রোদ্দুরে। নতুন সকাল, নতুন রাস্তা আর এক ভোগ নতুন স্বপ্ন। আজকের সকালটা আর অন্য 5টা সাধারণ সকালের মতো নয়। আজ থেকেই শুরু হচ্ছে আমাদের লাদাখ অভিযানের প্রথম অধ্যায়, যার জন্য গত কয়েক মাস ধরে আমরা দিন গুনছিলাম। ঘড়িতে এখন সকালের রোদ, আর আমাদের ট্রাভেল বাডিজ আর চাঁদের পাহাড়ের পুরো টিম একদম রেডি। সবার এনার্জি লেভেল এখন ঠিক কতটা হাই, চলো একবার দেখেই নেওয়া যাক। সবাই কিন্তু মোটামুটি এখন তৈরি হয়ে গেছে, আমরা জাস্ট এখান থেকে বেরোচ্ছি আর সবাই কিন্তু অলমোস্ট রেডি। তো সবাই রেডি? তো সবাই রেডি, সবাই কিন্তু রেডি এখানে, সবাই আছি আর সবাই রেডি একদম। তো আমরা খুবই এক্সাইটেড, কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে পড়বো আর তারপর তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো, রাস্তায় কোথায় কী আছে আর কতক্ষণ যেতে সময় লাগছে, সমস্ত কিছু থাকবে। তো জাস্ট ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো বেনু মামাও কিন্তু পুরো রেডি হয়ে গেছে। মামা কেমন লাগছে? ও খুবই ভালো। তোমরা তো ভাই ওঠোনি, আমি ততক্ষণ সামনে ঘুরেও চলে এসেছি একবার, এক রাউন্ড মেরে। আর এই মামা কিন্তু ভীষণ অ্যাক্টিভ, কাল থেকে বিভৎস ধরনের কিন্তু কাজ, সমস্ত ধরনের, মানে যেখানেই দরকার সেখানেই কিন্তু মামাকে সবাই একসঙ্গে এসেছি যখন, কিছু না কিছু তো করতেই হবে। সবাইকার অ্যাক্টিভ পার্টিসিপেশন চাই। একদমই তাই। আর আমাদের একজন খুদই একজন বন্ধু, এই যে, কেমন লাগছে? ভালো লাগছে, খুশি আছি। আমার পাহাড়ি দেশে এসেছি, আমি যখন 2 বছর ছিলাম তখন থেকে আমি পাহাড় ঘুরছি। ওকে, আর আজকে কেমন এক্সাইটেড তুই? আমি আজকে এক্সাইটেড, তার সাথে ভয়ও। কিসের, কেন, কি ভয়টা কিসের? আমার খুব ভমিটিং হয়। ওকে, কোনো চিন্তা নেই। আমার হবে না, কারণ তুমি আছো আর আঙ্কেল আছে।
তো বুঝতেই পারছো সবাই কিন্তু ভীষণ ভীষণ এখন এক্সাইটেড এখানে। আর মোটামুটি এখনও পর্যন্ত লোকজন এখনও বেরোচ্ছে, সবাই এখনও পর্যন্ত রেডি হয়নি। দুটো গাড়ি এসে গেছে, আমাদের 3টে গাড়ি নিয়ে এখান থেকে যাবো আমরা। 2টো গাড়ি এসে গেছে আর একটা গাড়ি আসছে। তো আসার পর তো এখান থেকে বেরোচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে হয়তো বেরিয়ে পড়বো। চলো গাড়ি আসুক, আমরা ওয়েট করছি এখনও পর্যন্ত। আজ আমরা শ্রীনগর ছাড়ছি। আমাদের আজকের গন্তব্য কার্গিল। কিন্তু এই যাত্রাটা শুধু একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় পৌঁছানোর কোনো বোরিং ড্রাইভ নয়। শ্রীনগর থেকে কার্গিলের এই রাস্তার বাঁকে বাঁকে লুকিয়ে আছে প্রকৃতি আর ইতিহাসের এমন কিছু রূপ যা চোখে না দেখলে বিশ্বাস করাই কঠিন। আজকের রুটে আমাদের জন্য অপেক্ষা করছে অনেকগুলো সারপ্রাইজ। আমাদের প্ল্যান হলো রাস্তায় যতগুলো সাইট সিন আছে তার সবকটা কভার করতে করতে এগোনো। সোনমার্গের সেই অপূর্ব সবুজ উপত্যকা, জজিলা পাসের বুক কাঁপানো বাঁক, আর তারপর দ্রাস হয়ে কার্গিলের ওয়ার মেমোরিয়াল। পুরো রাস্তাটায় যেন একটা জীবন্ত ক্যানভাস। চাকা ঘুরতে শুরু করেছে। শ্রীনগরের চেনা গাছের ছায়া আর শহরের কোলাহল পিছনে ফেলে আমরা ক্রমশই এগিয়ে যাচ্ছি একটা অচেনা বিশালতার দিকে। ট্র্যাভেল বাডিজের এই স্বপ্নবাজ কনভয় নিয়ে এখন কার্গিল হাইওয়েতে। সিট বেল্ট বেঁধে নাও, কারণ লাদাখের আসল রূপ এবার উন্মোচিত হতে চলেছে। ম্যাপে দেখলে দূরত্বটা 202 কিলোমিটারের। সমান্তরাল রাস্তায় হয়তো সময় লাগতো 3 থেকে 4 ঘন্টা, আর চোখের নিমেষেই পৌঁছে যেতাম। কিন্তু পাহাড়ের হিসেবে এই পথটা পেরোতে আমাদের সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। কিন্তু তার উপর চাঁদের পাহাড় আর ট্র্যাভেল বাডিজের এই জার্নিতে আমরা তো কোনো রেস লাগাতে আসিনি। আমরা ছুটে গন্তব্যে পৌঁছাতে চাই না, আমরা প্রতিটা মুহূর্ত ছুঁয়ে দেখতে চাই। তাই আজকের এই 202 কিলোমিটারের জার্নিটা একটু সময় নেবে। সব মিলিয়ে আজকের এই পথটা পার হতে আমাদের সময় নেবে 7 থেকে 8 ঘন্টা। আর বিশ্বাস করো, এই 7 থেকে 8 ঘন্টার প্রতিটা সেকেন্ড তোমাদের চোখের সামনে এমন কিছু ফ্রেম তুলে ধরবো যা তোমরা আগে কখনো দেখোনি। তো চলো প্রকৃতির এই ম্যাজিক শোতে তোমাদের স্বাগত। পাহাড়, জঙ্গল, অ্যাডভেঞ্চার, এগুলো শুনতে যতই রোম্যান্টিক লাগুক না কেন, একটা চরম সত্যি কথা হলো সকালের ব্রেকফাস্টটা যদি ঠিকঠাক না জোটে তাহলে বাঙালির সমস্ত অ্যাডভেঞ্চার একদম প্যাক আপ। পেট খালি থাকলে আমাদের চোখে আর কোনো ল্যান্ডস্কেপই সুন্দর লাগে না। বেশ কিছুক্ষণ ড্রাইভ করার পর সবার পেটে এখন রীতিমতন ইঁদুর দৌড়াচ্ছে। তখন আমরা এসে পৌঁছালাম আমাদের প্রথম হল্টে। কিন্তু না, এটা রাস্তার ধারের কোনো সাধারণ ধাবা নয়। আমাদের গেস্টের জন্য ছিল একটা সারপ্রাইজ। ওরা ঘুণাক্ষরেও টের পায়নি যে আজকের ব্রেকফাস্টটা ঠিক কোথায় হতে চলেছে। একদম নদীর তীরে, যেখানে জলের ঠান্ডা হাওয়া সরাসরি এসে গায়ে লাগছে, চারপাশের বিশাল পাহাড়ের প্রাচীর, আর তার মাঝেই দাঁড়িয়ে গরম গরম খাবার। তো রাস্তাতে কিন্তু আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি এবং এখান থেকেই আমরা কিন্তু আজকে ব্রেকফাস্টটা সেরে নেবো, আর তারপরে আবার এগোতে থাকবো। তো চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা সেরে নিই। সবাই তো আগে চলে গেছে, আমি জাস্ট ক্যামেরার গিয়ারগুলোকে একটুখানি ঠিক করছিলাম। অ্যান্ড দেন এবার চলো তাহলে আমিও তাড়াতাড়ি করে গিয়ে খেয়ে নিই, দেখি কী কী আছে খাবারে আজকে, ব্রেকফাস্টে কী আছে। তো চলো ব্রেকফাস্টের টেবিলে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো ব্রেকফাস্ট তো করতে এসে গেছি, কিন্তু সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে কোন জায়গাতে ব্রেকফাস্ট করতে এসেছি। একবার এখানকার লোকেশনটা যদি তোমরা দেখো কি অসাধারণ লোকেশন এখানে। এদিকটা পুরোটাই পাহাড়, আর তার সাথে এদিকটা কিন্তু পুরোটাই নদী, আর সেম আবার এই পাশ দিয়েও কিন্তু এরকম নদী বয়ে চলেছে। মানে কি যে অসাধারণ ভিউ, মানে দারুণ লাগছে। তো সত্যি মানে বল না যে কাশ্মীর বা শ্রীনগর এত সুন্দর, মানে কিছুই নেই বলতে গেলে। একটা জাস্ট ক্যাফে এবং তার পাশেই নদীটা যাচ্ছে। পিকনিক করার জন্য একটা আইডিয়াল মানে জায়গা হতেই পারে। অসাধারণ জায়গা, তার সাথে যা ভিউ, পাহাড়ের সাথে নদীর কম্বিনেশন, জাস্ট মাইন্ড ব্লোয়িং, দারুণ লাগছে। এই অভিজ্ঞতাটা কোনো 5 স্টার হোটেলের ডাইনিং রুমের পাওয়া সম্ভব নয়। প্রকৃতির এই বিশাল ডাইনিং টেবিলে বসে খাওয়াটা একদম আলাদা একটা অনুভূতি। ব্যাস, বাঙালির আর কি চায়? পেটে দারুণ কিছু খাওয়ার পড়তেই একদম এনার্জি আবার সবার 200% রিচার্জ হয়ে গেছে। এখানে বেশিক্ষণ দেরি করা যাবে না। চট জলদি ব্রেকফাস্ট সেরে আমরা আবার বেরিয়ে পড়ব আমাদের কনভয় নিয়ে। কারণ পেট তো ভরেছে, কিন্তু চোখের খিদা এখনও মেটেনি। সামনের রাস্তাটা ক্রমশই আরও সুন্দর আর একসাথে চ্যালেঞ্জিং হতে চলেছে। লেটস গো। তো মোটামুটি কিন্তু সবার খাওয়া দাওয়া এবার কমপ্লিট, আর এবার আমরা আবার গাড়িতে উঠে পড়ছি।
খরচা আছে, খরচা করতে হয় ভাই, ভালো মন্দ খেতে হবে তো। ও বাবা, এই হলো জয়, ধর আমাদের ব্যাচেলার বয়। আমরা ডেফিনেটলি এনার জন্য একটা মেয়ে খুঁজবো। আর কোথা থেকে খুঁজতে হবে এটা বলে দাও। তুমি কোথায় পালাচ্ছ? জানি না, নেক্সট স্পিডটা আমার দিকেই আসবে, সেই জন্য পালিয়ে যাচ্ছিলাম। এই যে আমাদের তোমার কি মনে হয় মানে জয় কতদিনের মধ্যে বিয়ে করতে পারবে? জয় কতদিনের, জয় তো সময় আছে বিয়ে করার, কিন্তু যে ওর এখন আর সময় নেই, শেষ। এটা কি শুনছি? ও একেবারে। আচ্ছা, দুজন ব্যাচেলার। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়েছি। আর শ্রীনগরে বেসিক্যালি কিন্তু এখন ভীষণ গরম, মানে সবার কেমন গরম লাগছে আজকে? প্রচন্ড গরম। প্রচণ্ডই কিন্তু গরম। স্টাইল করে একটা লাল কোট নিয়েছিলাম, সেটা পরতে পারছি না। সিরিয়াসলি প্রচণ্ড গরম। আমি ওটা জ্যাকেট পরে বেরিয়েছি আর এখন মনে হচ্ছে কেন পরে বেরিয়েছি, অলমোস্ট কলকাতার মতন ফিল করছি। যাই হোক, আমরা যখন এগোচ্ছি এখন যে পাহাড়গুলোকে সামনে দেখা যাচ্ছে সেগুলো কিন্তু কিছুটা উপর থেকে স্নো ক্যাপ দেখা যাচ্ছে। তো হোপফুলি কিছুটা যাওয়ার পর তারপরে হয়তো ওয়েদারটা চেঞ্জ হয়ে যাবে। তো চলো, রাস্তা যেতে যেতে তো আবার কথা হবে তোমাদের সাথে। আমাদের কনভয় এবার ছুটে চলেছে এক নতুন ঠিকানার খোঁজে, সোনমার্গ। আক্ষরিক অর্থেই যা পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক অপার্থিব সোনার উপত্যকা। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব মেরে কেটে ৮০ কিলোমিটারের মতন, কিন্তু পাহাড়ি পথে দূরত্বের হিসেব কি আর কিলোমিটারে হয়? এখানে তো প্রতিটা বাঁক, প্রতিটা ল্যান্ডস্কেপ এক একটা গভীর অনুভূতির নাম। মসৃণ সাপের মতন এঁকে বেঁকে চলা কালো পিচের রাস্তা, আর তার দুপাশের প্রহরীর মতন দাঁড়িয়ে থাকা পাইনের সারি। আমরা যখন সোনমার্গের টানেলের অন্ধকার বুক চিরে আলোর দিকে এগোচ্ছি, মনে হচ্ছিল যেন একটা জাদুকরী দুনিয়ার দরজা খুলতে চলেছে। সুড়ঙ্গ পেরোতেই চোখের সামনে উন্মোচিত হলো প্রকৃতির এক আদিম অথচ অদ্ভুত শান্ত রূপ। জানালার অর্ধেক নামানো কাঁচ গলে যে হিমেল হাওয়াটা এসে গায়ে লাগছে, তাতে যেন মিশে আছে একটা বিশুদ্ধ মুক্তির স্বাদ। তো আমার পেছনেই কিন্তু সোনমার্গের যে টানেলটা দেখতেই পাচ্ছ তোমরা, এবং এটা বিশাল বড় টানেল। আমি অনেকটা রাস্তা ক্রস করার পর কিন্তু এই জায়গাটা এসে পৌঁছেছি। আর চলো, জায়গাটা কেমন দেখতে সেটা তোমাদেরকে আগে দেখাই। আমি বলছি তোমরা যা শকড হয়ে যাবে। সোনমার্গের এখান থেকে যে ভিউটা, মানে অসাধারণ ভিউ আর কি, অসাধারণ। জাস্ট এখান থেকে একবার ভিউটা দেখো, কী যে অসাধারণ লাগছে, কি বলবো। মানে সত্যি ভূস্বর্গ, সত্যি অসাধারণ, দারুণ এখানে লোকেশন। আর সত্যি অসাধারণ লাগছে এখানে। এখানে কিছুক্ষণ টাইম তো কাটাবো। সবাই এখানে একটা ছোটোখাটো ফটো সেশন করছে, আমিও ভিডিও করছি, দারুণ লাগছে কিন্তু আমার। তো আমি এখন চলে এসেছি সোনমার্গে। আর দেখতে পাচ্ছ এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা কি অসাধারণ লাগছে, মনে হচ্ছে কোনো ওয়ালপেপারের যেন জাস্ট আমি সামনে দাঁড়িয়ে আছি। আর কি অসাধারণ দেখতে, সত্যি এই কারণেই মনে হয় লোকজন এত দূর থেকে এই সব জায়গাগুলোতে ছুটে আসে। সোনমার্গ শুধু ম্যাপে আঁকা কোনো গন্তব্য নয়, এ যেন ঈশ্বরের নিজের হাতে আঁকা একটা জীবন্ত ক্যানভাস। তুষার শুভ্র পাহাড়ের চূড়ায় যখন সূর্যের প্রথম আলো এসে পড়ে, পুরো উপত্যকাটা ঠিক যেন আক্ষরিক অর্থেই সোনায় মুড়ে যায়। এর ঠিক মাঝখান দিয়ে বুক চিরে বয়ে চলা সিন্ধু নদীর প্রতিটা গর্জনে মিশে থাকে হাজার বছরের পুরনো একটা মুক্তির গান। চারপাশের এই পাগল করা সৌন্দর্যের মাঝেই এবার দুপুরের খিদেটা বেশ জানান দিচ্ছে। খাবার আমরা আগে থেকেই প্যাক করে নিয়ে এসেছিলাম, কারণ আজ কোনো চার দেওয়ালের বন্ধ রেস্তোরাঁয় নয়। আমাদের ইচ্ছে ছিল এক বিশাল প্রকৃতির বুকেই কোথাও পাত পারতে। তো এবার দুপুরে লাঞ্চ করার পালা। তো দুপুরে লাঞ্চে আমি পেয়ে গেছি চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো এরকম একটা দারুণ জায়গায় কিন্তু আমরা এখন দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছি। বেশ ভালো লাগছে, খাওয়া দাওয়ার টেস্ট খুব ভালো। আর এখান থেকে একটা দোকান থেকে আমরা খাবারটাকে একটু গরমও করে নিলাম, কারণ কি টেম্পারেচার যেহেতু ফল করছে খাবারের, তাই কী হচ্ছে খাবারটা তার থেকে ঠান্ডা হয়ে যাচ্ছে। তো আমরা গরম করে নিয়ে খাবার খাচ্ছি, বেশ ভালো লাগছে। পাহাড়ের বুকে চিলি চিকেন ফ্রাইড রাইস, বেশ সুন্দর আয়োজন এখানে। তো চলো খাবারটাকে তাড়াতাড়ি করে শেষ করা যাক, অ্যান্ড দেন তোমাদের সাথে আবার কথা বলছি আমি। তো খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। আর এখানকার ভিউটা জাস্ট দেখো একবার, কি অসাধারণ ভিউ এখানকার, মানে সিরিয়াসলি
এরকম ভিউ পেলে আর কি লাগে, দারুণ লাগছে কিন্তু। আর এখন এখান থেকে রাত্রি করে বেরিয়ে যাবো, কারণ কি একটু ক্লাউডি হয়ে গেছে। জয়েরও খাওয়া কমপ্লিট। জয়, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিস? হ্যাঁ, একদম। খাওয়া দাওয়ার তো খুব ভালোই ছিল এখানে। আর সব তো থেকে বড় কথা যা দৃশ্য, যে ভিউটা অ্যাকচুয়ালি যা ভিউটা, কাশ্মীরের যে একদম এই যে ভিউটা, এটাই হচ্ছে মানে আমার জন্য ভিউটা দেখে পেট ভরে যাচ্ছে বেসিক্যালি। মানে এতটাই সুন্দর এখানকার ভিউ। আর এই দিকটাও দেখতে পাচ্ছ, মানে দারুণ মানে এত সুন্দর এখানকার ভিউটা। তো যাই হোক, এখানে মোটামুটি তো কিছুটা সময় আমরা কাটালাম। এইবার এখান থেকে তাড়াতাড়ি করে বেরোনোর পালা, বেরিয়ে আমরা এগিয়ে যাবো। অ্যান্ড দেন তোমাদের সাথে জজিলার দিকে যেতে হবে, অনেকটা রাস্তা এখনও পেরোতে হবে। কার্গিল ওয়ার মেমোরিয়ালও আমরা কভার করবো। তো চলো তাড়াতাড়ি করে বেরিয়ে যাওয়া যাক, অ্যান্ড দেন রাস্তায় যেতে যেতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। খাওয়া দাওয়া কেমন হলো? ভালোই হয়েছে। এখন তুমি কি খাচ্ছ? কাবা খাওয়া কেন খাচ্ছ? বলছে খেলে নাকি শরীরটা গরম। তোমার শরীর গরম হয়েছে? আমি তো সকাল থেকেই গরমই আছি, গরমের দরকার নেই। আমি তো আশেপাশে সিনারি দেখে এমনিতেই চার্জড আছি। খাওয়া দাওয়া ভালো ছিল। হ্যাঁ। আমাদের ব্যাপারটা হচ্ছে যে একটু বেশি করার চেষ্টা করছে আমাদের জন্য, মানে যেটুকু পাওয়ার কথা তার থেকে বেশি পেয়ে যাচ্ছি আমরা। এই রাস্তার ওপর থেকে যেতে যেতেই খাওয়া আর এই অসাধারণ দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য দেখা, এই মজাটা আলাদা। এই যে গাড়ি করে যেতে যেতে দেখা সেটা আছে, কিন্তু এই যে বসে পেলাম, খাচ্ছি, খেতে খেতে সবাই মিলে গল্প করছি, আর অপূর্ব এক একটা জায়গায় এক একটা পজিশনের এক একটা সৌন্দর্য। মানে এই সামনে থেকে না দেখলে মানে আমি তো এইভাবে বিশ্লেষণ করতে পারছি না। পাহাড়ের বুকে এমন একটা মায়াবী জায়গা খুঁজে নিলাম আমরা, যেখানে মাথার উপরে উন্মুক্ত নীল আকাশ আর সামনে রূপকথার মতন উপত্যকা। বরফ গলা হাওয়ার মাঝে পথের উপরে বসে একদল স্বপ্নবাজ মানুষের একসাথে খাওয়ার ভাগ করে নেওয়ার এই পরম তৃপ্তি, বিশ্বাস করো পৃথিবীর এই খোলা ক্যানভাসের কাছে পৃথিবীর যে কোনো 5 স্টারের ডাইনিং অনায়াসেই হার মানতে বাধ্য। দুপুরের সেই পরম তৃপ্তিদায়ক আহারের পর আমাদের কনভয় স্টিয়ারিং আবার ঘুরল এবার একটা ভয়ঙ্কর সুন্দর দিকে, জজিলা পাস। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,000 ফুট উঁচুতে থাকা এই জজিলা শুধু একটা পাহাড়ি রাস্তা নয়, এ হলো কাশ্মীরের স্নিগ্ধ সবুজ উপত্যকা পেরিয়ে লাদাখের রুক্ষ আদিম দুনিয়ায় প্রবেশ করার মূল দরজা। একদিকে খাড়া পাহাড়ের দেওয়াল আর অন্যদিকে পাতাল ছোঁয়া গভীর খাদ। এর মাঝ দিয়ে এঁকে বেঁকে চলে এক ধুলোকময় দুর্গম পথ, যেন প্রতিটা মুহূর্তে মৃত্যুর সাথে একটা অদ্ভুত লুকোচুরি খেলা। তো আমি এখন পৌঁছে গেছি জজিলা যে ভিউ পয়েন্টটা সেখানে, এবং দেখতেই পাচ্ছ এই দেখো এই হচ্ছে জজিলা। প্রচণ্ড ক্রাউডি এখন এখানে, আর এখানে কিন্তু কিছুটা স্নোফল উপরে হয়েছে। আর মোটামুটি কিন্তু দেখতেই পাচ্ছ দারুণ কিন্তু জায়গাটা, খুব সুন্দর জায়গাটা। আর এখান থেকে ভ্যালির যে ভিউটা আসে সেটাও কিন্তু অনবদ্য এক কথায়। এখানে দেখো ভ্যালি, আমাদের গাড়ি ঠিক এখান থেকে এসে, এবং পুরো রাস্তাটাই কিন্তু আজকে কিন্তু প্রচুর ট্রাফিক এখানে। আর দেখতেই পাচ্ছ এখান থেকে যে ভিউটা, মোটামুটি এটাই এখানে। তো দারুণ লাগছে কিন্তু এই জায়গাটা, কিন্তু বড্ড ট্রাফিক। তো ফাইনালি আমরা জজিলায় পৌঁছালাম। এখানে ওয়েদার কিন্তু বেশ ভালো আর ঠান্ডা, সব থেকে বড় কথা। অসাধারণ প্লেস। দারুণ লাগছে বল, দারুণ লাগছে জায়গাটা, ল্যান্ডস্কেপটা অসাধারণ। এখান থেকে যে ভিউটা মানে দেখার মতন। আর একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানকার যে পাহাড়ের যে ফরমেশনটা, সেটা একটা অদ্ভুত ফরমেশন, মানে অদ্ভুতভাবে একটা ডিজাইন, মানে আমি ব্যাখ্যা করতে পারবো না এটাকে আর কি। বাট একদমই ডিফারেন্ট মানে অন্য পাহাড়গুলোর থেকে। তো এটাই কিন্তু এখানে একটু ক্রাউডি জায়গাটা, বাট প্রচুর লোক এখানে এসছে। এই জায়গাটা সত্যিই মানে একটা ভিজিট করার মতন জায়গা, অসাধারণ জায়গা। তো চলো মোটামুটি এবার সামনে এগিয়ে যাই, এগিয়ে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। জজিলার সেই বুক হিম করা রোমাঞ্চ আর বিপদের বাঁকগুলো পিছনে ফেলে আমাদের কনভয় এবার ধীরে ধীরে প্রবেশ করছে একটা নতুন ভূখণ্ডে, দ্রাস। পৃথিবীর দ্বিতীয় শীতলতম এই জনবসতির বাতাসে মিশে আছে একটা অদ্ভুত ভারী নিস্তব্ধতা। তবে এই নিস্তব্ধতা শুধু প্রাকৃতিক নয়, এ হলো এক গভীর শ্রদ্ধার আর না ভুলতে পারা একটা স্মৃতির। কারণ আমাদের গাড়ির চাকা এবার এগোতে চলেছে এমন একটা পবিত্র তীর্থভূমির দিকে, যার নাম শুনলেই প্রতিটা ভারতীয়র বুকের ভেতরটা এক অন্যরকম আবেগ আর গর্বে কেঁপে ওঠে।
কার্গিলের ওয়ার মেমোরিয়াল। পাহাড়ের রুক্ষ গায়ে যখন পরন্ত বিকেলের রোদ এসে পড়েছে, আমরা এক বুক আবেগ নিয়ে এগিয়ে যাচ্ছি দেশের সেই বীর সন্তানদের একটু ছুঁয়ে দেখতে, যাদের হাসি মুখে দেওয়া প্রাণের বিনিময় এই দুর্গম পাহাড়ের চূড়ায় আজও সগর্বে উঠছে আমাদের স্বাধীন তিরঙ্গা। তো আমি চলে এসেছি এখন কার্গিল ওয়ার মেমোরিয়ালে, আর এই হচ্ছে দেখতে পাচ্ছ এখানে প্রচুর মানুষ এখানে ভিড়, আর চারদিকে অসাধারণ ল্যান্ডস্কেপ, তার মধ্যেই কিন্তু এই ওয়ার মেমোরিয়ালটা। তো চলো তোমাদেরকে আগে ঘুরে দেখাচ্ছি প্রতিটা জায়গা এখানে কী কী আছে, আর দেন আবার কথা বলছি। ওকে, কার্গিলের ওয়ার মেমোরিয়ালের মূল ফাটক দিয়ে ভেতরে ঢুকতেই চারপাশের নিস্তব্ধতা যেন বুকের ভেতরটা একটা অদ্ভুত আবেগে ভরিয়ে দিল। যারা নিজেরাই লাদাখ ট্রিপ প্ল্যান করছো তাদের জন্য এই জায়গাটার বেশ কিছু জরুরি তথ্য তোমাদের জানিয়ে রাখি। 1999 সালের অপারেশন বিজয় এ দেশের জন্য প্রাণ দেওয়া বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে ঠিক এই জায়গাটাকে তৈরি করা হয়েছিল। এখানে পা রাখতেই তোমাদের চোখে পড়বে গোলাপি বেলে পাথরের সেই বিশাল দেওয়াল, যেখানে স্বর্ণক্ষেত্রে লেখা আছে আমাদের বীর শহীদদের নাম। আছে অবিরাম জ্বলতে থাকা অমর জওয়ান জ্যোতি, মনোজ পাণ্ডে গ্যালারি, আর সেই ঐতিহাসিক বোফোর্স কামান যা কার্গিলের যুদ্ধে শত্রুদের ভিত নাড়িয়ে দিয়েছিল। আর সবথেকে গায়ে কাটা দেওয়ার ব্যাপারটা হলো ঠিক এর পেছনেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই রক্তক্ষয়ী যুদ্ধের নীরব সাক্ষী টাইগার হিল আর তলুলিং চূড়া। এই পবিত্র তীর্থে প্রবেশের জন্য কোনো টিকিট বা এন্ট্রি ফি কিন্তু লাগে না। সাধারণত প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এটা দর্শকদের জন্য খোলা থাকে, তবে এখানে আসতে একটা আইডি কার্ড কিন্তু বাধ্যতামূলক। এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেখানে হচ্ছে সমস্ত যে সেনা জওয়ান যারা শহীদ হয়েছিল এই যুদ্ধে, তাদের কিন্তু এখানে স্মৃতির উদ্দেশ্যে দেখতে পাচ্ছ এরকম বানানো। আর খুব সুন্দর একটা জায়গা, যদিও বা এতজন যে মারা গেছে সেটা দেখছি, সেটা একটা ভীষণ কষ্টের। এবং এখান থেকে বোঝা যায় যে ইন্ডিয়ান আর্মি না থাকলে মানে আমরা কতটা আনসিকিউর হতে পারি। আর এরা থাকার জন্যই কিন্তু আমরা রাত্রি হোক বা দিন এই সমস্ত জায়গাতে কিন্তু এরকম অনায়াসে ঘুরে বেড়াতে পারি, ভিডিও করতে পারি, তোমাদের জন্য ভিডিও আপলোড করতে পারি। বাট এই আর্মিদের কথা কিন্তু ভুললে চলবে না, কারণ এরা না থাকলে কিন্তু এগুলো কোনো কিছুই পসিবল হতো না। এই ওয়ার মেমোরিয়াল কিন্তু 7টা অবধি খোলা থাকে, ও 6:30 অবধি তো এন্ট্রি করতে প্রবলেম হয় না। তারপরে জেনারেলি করতে দেয় না, কিন্তু রিকোয়েস্ট করলে ছেড়ে দেয়। এবং তারপর এখান থেকে যে বাত্রা হিল টপ, রাইনো হিল আর যে টাইগার হিল, তিনটে কোন জায়গাতে আছে সেটা এখান থেকে তো পরিষ্কার দেখা যায়। আর এখান থেকেও একটা ব্রিফিং ছোটো মোটো এরা দেয়, যেখানে বোঝানোর জন্য যে কোন জায়গা থেকে কী হয়েছিল, কোথায় কারা অ্যাটাক করেছিল এবং কীভাবে সেটাকে আফটার ইন্ডিয়ান যে আর্মি তারা সেটাকে আবার নিজেদের দখলে নেয়। তো এই পুরো স্টোরিটা কিন্তু এখানে শোনানো হয়, যদিও বা সেটাকে ভিডিও বা কোনোভাবে ক্যামেরাতে কিন্তু নেওয়া যাবে না, তাই জন্য আমরাও নিইনি। বাট এটা পুরোটাই হয়। আর এই পুরো জায়গাটা জুড়েই কিন্তু অনেকটা বড় জায়গা, এই পুরো জায়গাটা জুড়েই কিন্তু এই ওয়ার মেমোরিয়ালটা, এটা কিন্তু একটা মাস্ট ভিজিট প্লেস। আমরা একদমই লাস্ট টাইমে পৌঁছেছিলাম আজকে, কারণ কি প্রচণ্ড জ্যাম ছিল চারদিকে, বাট এটা একটা ইম্পর্টেন্ট প্লেস। তো কার্গিল ওয়ার মেমোরিয়াল থেকে কিন্তু বেরিয়ে পড়েছি, আর চারপাশটা তো দেখতেই পাচ্ছ এখন কেমন মনে হচ্ছে না একটা বিকেল, কিন্তু অ্যাকচুয়ালি যদি আমার ঘড়ি দেখতে পাচ্ছ 7:30 বাজে। 7:30টার সময় কোনো দিন এরকম আলো আমি কোনো জায়গায় দেখিনি। মানে সত্যি কথা বলতে গেলে বিশ্বাস হচ্ছে না যে এখন 7:30 বাজে, সন্ধ্যে 7:30, সকাল 9। আর আমার মনে হচ্ছে এখনও যা লাইটিং কন্ডিশন, তাতে 8টার অবধি কিন্তু এখানে অনায়াসেই লাইট থাকবে। তো এটা একটা নতুন জিনিস আমার অভিজ্ঞতা হলো। আমি এর আগে কোনো দিনও এরকম কিছু অভিজ্ঞতা পাইনি যে 8টা অবধি বা 7:30 অবধি এরকম আলো চারদিকে। বুঝতে পারছো? দেখো এই জায়গাগুলো পুরোটাই কিন্তু এখনও যথেষ্ট আলো আছে। মানে আমাদের কলকাতাতে বলতে পারো যে এখন হয়তো 5:30, 6টা, 6:30 এরকম মনে হচ্ছে। এইখানে কিন্তু প্রায় 7:30 ক্রস করে গেছে, আর আমি শিওর যে 8টা অবধিও কিন্তু এই আলোটা থাকবে এরকম। তো এটা একটা নতুন ব্যাপার যেটা কিনা আমি দেখতে পেলাম।
কার্গিলের ওয়ার মেমোরিয়ালে সেই ভারী আবেগ বুকে নিয়ে আমাদের গাড়ি আবার ছুটতে শুরু করলো। উপত্যকায় তখন রাত নেমে এসেছে। চারদিকে এক অদ্ভুত নীরবতা যেন আমাদের সবাইকে এক মায়াবী ঘোরের মধ্যে রেখে দিয়েছিল। কনকনে ঠান্ডা হাওয়ায় আর নিস্তব্ধতার চাদর গায়ে জড়িয়ে প্রায় ঘণ্টাখানেক এই সিনেম্যাটিক ড্রাইভ অবশেষে আমাদের পৌঁছে দিল কার্গিল শহরে। তো কার্গিলে পৌঁছে গেছি। কার্গিলে পৌঁছে আমাদের যে হোটেল, সেখানে চলো তোমাদেরকে হোটেলের আগে রুম টুরটা দিয়ে দিই। তো এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট রুমের। এখানে তোমরা পেয়ে যাচ্ছ দেখো একটা ডাইনিং টেবিল, আর এখানে একটা রুম, যেখানে রুমটা মোটামুটি দেখতে পাচ্ছ। এখানে কাকু ঢুকে গেছেন। কাকু, রুমটা কেমন লাগছে? ভালো। আর এখানে টিভি পেয়ে যাচ্ছ। আর এখান থেকে কিন্তু যে রিভারের যে ভিউটা, সেটা কিন্তু একদমই জানলা থেকে পাওয়া যাচ্ছে। উপরে ফ্যান, এখানে মিরর, এখানে কাবার্ড দেওয়া আছে এবং বসার জন্য এরকম জায়গা করে দেওয়া আছে। মানে একদম একটা প্রপার রুম, মানে একদমই খুবই মানে ভালো রুম বলতে পারি আমি আর কি। আর এর সাথে জাস্ট এর পাশেই আর একটা রুম, সেটা হচ্ছে এই যে রুম দেখতেই পাচ্ছ তোমরা। এখানে বেড সাইড টেবিল পেয়ে যাচ্ছ। কেমন লাগছে আপনাদের রুমটা? Very nice, there's a river view. একদম এখান থেকেই কিন্তু রিভার ভিউটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। আর It's not working. আর এই হচ্ছে রুমের মোটামুটি रात को ऐसा करेंगे ইন্টেরিয়ার। তো এখন সমস্ত যে আমাদের যে গেস্ট, তারা কিন্তু এখন চেক ইন করে গেছেন ভেতরে। তো চলো আমাদের রুমটা এবার আমরা একবার দেখিয়ে দিই। আসো, খোলা আছে। আর এই হচ্ছে আমার রুম বেসিক্যালি। তো এখানে আমি, জয় আর আরও একজন এখানে থাকবো, আবিরদা। আর এই হচ্ছে মোটামুটি আমাদের লাগেজ এখানে চলে এসছে। এখানে বসার এরকম জায়গা, দুটো বেড, কারণ কি এখানে 3 জন থাকবে যেহেতু। দেখতেই পাচ্ছ রুম কিন্তু বিশাল বড় রুম। আর এই দিক থেকে আমি জানি না এখান থেকে ভিউ, আমার মনে হচ্ছে এখান থেকে হয়তো ভিউ থাকতেও পারে। যাই হোক, আমি কালকে সকালে এটা দেখাবো ভিউটা। আর একবার তোমাদেরকে ওয়াশরুমটাও দেখিয়ে দিই। আসো, এখান থেকে ওয়াশরুমটা, অনেক বড় রুম। আর এই হচ্ছে মোটামুটি ওয়াশরুম, যেটা দেখতে পাচ্ছ। তো অনেকটাই জায়গা, বেশ ভালো। এখানে সমস্ত কিছুই টাওয়াল থেকে আরম্ভ করে দেওয়া আছে। গিজার আমি দেখতে পাচ্ছি না এনিওয়েজ। আর এখানে কোমর দেখতে পাচ্ছ। এখানে বেসিন আছে, এখানে ড্রায়ার আছে, শ্যাম্পু থেকে আরম্ভ করে সমস্ত কিছু। তো সব কিছু এখানে আছে। দেখিয়ে দিলে রুমটা। এবার তাড়াতাড়ি করে, যেহেতু এখন রাত হয়ে গেছে, অলমোস্ট 9:30 বাজে, আমরা তাড়াতাড়ি করে এখন স্ন্যাক্স করবো বা অথবা ডিনারটা কমপ্লিট করবো। তো চলো একদম সেখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলো তোমাদেরকে এবার যে রেস্টুরেন্টটা সেটা দেখিয়ে দিই হোটেলের। আর এই সবাই এখন বসে পড়েছে এখানে খেতে। দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টটা এটা। আর এখানে কিন্তু পুরোটাই কিন্তু বাফেটে সার্ভ করা হয়। দেখতে পাচ্ছ এখানে প্লেট পেয়ে যাচ্ছ, চামচ, অ্যান্ড মোটামুটি এখান থেকে পাঁপড় পেয়ে যাচ্ছ। এখানে স্যালাড আছে, এখানে স্যুপ দেখতে পাচ্ছ, রাইস, खिचड़ी करी। ये क्या है भैया? गुजराती करी, दाल मखानी, पनीर लबाबदार, करेले की सब्जी है, और ये रोटी है। हाँ, रोटी। और वहाँ पे ভেজ চাউ আরও আছে শেষ পাতে। দেখিয়ে দিচ্ছি, বড্ড ভিড় এখন খাওয়ার টাইম তো। আর এখানে হচ্ছে কিন্তু আমি সুজির হালুয়া পেয়ে যাচ্ছি। তো মোটামুটি যেটা ব্যাপার সেটা হচ্ছে কিন্তু এখানে কিন্তু বেশ ভালো অপশান এখানে খাওয়া দাওয়ার, এবং সব কিছু কিন্তু একদম গরম গরম সার্ভ করা হচ্ছে। বেশ নুডলস, হ্যাঁ এই নুডলসও কিন্তু চলে এসছে, কিছু আগে ছিল না। আচ্ছা, কেমন লাগছে খাওয়া দাওয়া? ভালো লাগছে। খুব টায়ার্ড, রাইট? আজকে সবাই একটুখানি বেশি টায়ার্ড। আপনার সেম? এতটা জার্নি অ্যাকচুয়ালি। তো খাবার টেবিলে চলে এসেছি। আর আমি প্রথমে যেটাতে স্টার্ট করছি সেটা হচ্ছে একটু এখান থেকে হট গার্লিক স্যুপ নিয়ে নিয়েছি, তার সাথে একটুখানি আমি এখান থেকে ড্রাই নুডলস নিয়ে নিয়েছি। সবাই রেকমেন্ড করলো যে এই খাবারটা নাকি বেশ ভালো বানিয়েছে এখানে, তো এটাকে আগে ট্রাই করছি। আর এখানে তো ওয়েদার বেশ ঠান্ডা, এখন 8 ডিগ্রি চলছে। তার মধ্যে এটা একবার ট্রাই করে দেখি যেটা কেমন। স্যুপটা কিন্তু দারুণ। হ্যাঁ, খুব সুন্দর। তো আমি জানতামই না এখানে চিকেন ছিল। আমি যখন ভিডিও করছিলাম তখন তো আমি জানি না চিকেনের আইটেম আবার এই সাইডে ছিল। তো সেখান থেকে চিকেন নিয়ে নিচ্ছি, একটু রাইস নিয়ে নিচ্ছি। আমি স্যুপ খেয়েছি স্টার্টিংয়ে। আর আজকে আর বেশি কিছু আমি ট্রাই করবো না।
তো একবার টেস্ট করে বলে দিই তোমাদেরকে কেমন। এখানের আয়োজন কিন্তু বেশ ভালো। তো ট্রাভেল বাডিজকে কিন্তু হ্যাটস অফ এটার জন্য বলতেই হয় যে কটা হোটেল এখনও পর্যন্ত, যে দুটো হোটেলে আমি ছিলাম সেখানকার খাবার দাবার থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু টপ নচ ছিল। তো তনুস্মিতা আর জয়কে কিন্তু তার জন্য থ্যাঙ্কস কিন্তু জানাতেই হবে, খুব অসাধারণভাবে সব কিছু অ্যারেঞ্জ করেছে। এবার টেস্ট করার পালা। খাবারের কিন্তু দারুণ টেস্ট। আমাকে আবার চিকেন নিতে হবে, কারণ কি সত্যিই খুব ভালো খেতে। এনিওয়েজ, তাড়াতাড়ি করে খাবারটা শেষ করি, তোমাদেরকে আর বেশিক্ষণ ওয়েট করাবো না। আজকে একটা লম্বা দিন গেছে। তো চলো, কালকে সকালবেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো, আজকের জন্য গুড নাইট। কার্গিলের এই শান্ত রাতে আজকের মতন আমাদের গল্পের এখানেই ইতি। তবে বিশ্বাস করো, এটা কোনো শেষ নয়। এটা তো মহাকাব্যিক যাত্রার জাস্ট প্রথম পর্ব। আগামী পর্বে আমরা কার্গিল ছেড়ে পা বাড়াবো আমাদের স্বপ্নের গন্তব্যে, লেহর দিকে। আর শ্রীনগর থেকে কার্গিলের পথ যদি তোমাদের মুগ্ধ করে থাকে, তবে কার্গিল থেকে লেহর রাস্তা তোমাদের স্তব্ধ করে দেবে। মুলবেক মনেস্ট্রির সেই বিশাল মৈত্রিক বুদ্ধমূর্তি, লামারুর সেই রহস্যময় মুনল্যান্ড, আর সর্বশেষে সিন্ধু আর জান্সকান নদীর সেই অপূর্ব সঙ্গম। সবকিছু মিলিয়ে আগামী এপিসোড হতে চলেছে এক কথায় এপিক। তাই চাঁদের পাহাড়ের এই লাদাখ সিরিজের পরের অধ্যায়টা কোনোভাবেই মিস করো না। আমি দীপ আজকের মতন বিদায় নিচ্ছি কার্গিলের বুক থেকে। ভালো থেকো, আর হ্যাঁ, মনে রেখো, মৃত্যু কেবল একবারই আসে, আমরা বাঁচি প্রতিদিন। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর গুড বাই ফ্রম টিম চাঁদের পাহাড়।